আপনারা জানেন যে আমরা এখানে যারা আছি এবং সারা যে দেশের পিপুল, আমরা কাদের জন্য? বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, মানুষের বেটারমেন্টের জন্য। জুডিশিয়ারি বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, অন্য অন্য সরকারের দপ্তর বলেন, সবগুলারই কাজ কিন্তু এইটে। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অথরিটি, যেমন রাষ্ট্রের 3টে অর্গান, জুডিশিয়ারি, লেজিসলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, আমরা যখন কাজ করি তখন আমরা অনেকটা এই লিমিটেশনটা ভুলে যাই। এই 3টে অর্গান কেউ কাউকে অ্যাডমিনিস্ট্রেট করতে পারবে না, ওভারল্যাপ করতে পারবে না। প্রশাসনকে তার গতি অনুযায়ী, তার ডিসক্রিপশন পাওয়ার অনুযায়ী চলতে দিতে হবে, তাদের কাজেও বাধা দেওয়া যাবে না অসঙ্গতভাবে। তেমনি বিচার বিভাগের যে সুপ্রিম অথরিটি, সেটা হচ্ছে সংবিধান এবং জনস্বার্থ, এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট তার কাজ করবে। জনকল্যাণে সুপ্রিম কোর্ট, এটা কোনো প্রতিষ্ঠানে, এটা মিল ফ্যাক্টরি নয়, একটা জনগণের সেবা প্রদানের একটা প্রতিষ্ঠান। বিচার বিভাগে আপনার জানেন সংবিধানে 122 ছিল দীর্ঘদিন, আজ 54 বছর। সেখানে বলা আছে স্টেট শ্যাল ইনশিওর দ্য সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গান অফ দি গভর্নমেন্ট বাই স্টেট। তো এটা আমি যদি প্রশ্ন করি আপনারাকে পাল্টা, যে এই 54 বছরে এই সেপারেশন কেন হলো না? সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য, না বাতকাবাত এটা রাখা হলো? সুদীজন, পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন, তারা কেন এটা নিয়ে ভাবলেন না? কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো? তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়। তারপরেও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি, কারণ অধ্যাদেশে দীর্ঘদিনের সাধারণ জনগণ, সাংবাদিক, পিপুলের স্বার্থেই তো আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট চেয়েছি। একজন বিচারক যদি ফরমাইশি জাজমেন্ট লেখেন, যে কথা আপনারা সবসময় বলে থাকেন, তাহলে জনস্বার্থ কি ইনশিওর হলো না? এই জন্য বিচারককে হতে হবে নিরপেক্ষ, ভাবাবেগের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থেই বিচার করতে হবে। সেক্ষেত্রে যদি আইন অন্তরায় হয়, সেই আইনকে ডিগ্রেড করে, সে আইনকে ফেলে দিয়ে নতুন ভার্ডিক্ট দেবে। এবং সারা দুনিয়াতে যে আমাদের আইন আছে, সবার চেয়ে বড় আইন হচ্ছে জাজ মেড ল, মানে কমন ল। আমাদের দেশে একটা উদাহরণ দিয়ে শেষ করি, আমাদের দেশে নারী শিশু নির্যাতন মামলায় অনেক মিথ্যা মামলা হয়, অনেক ধারা, এগুলো আপোষযোগ্য নয়। এই মাইলর্ড জাস্টিস এনায়েতুর রহিম, তার জাজমেন্টে 2জন জাজ এই রিসেন্টলি বলে দিলেন যে না, এখন থেকে এই ধারাগুলো কম্পাউন্ডেবল, আপোষ করতে হবে। আইনের কথা আইনের কেতাবে রইল, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী সারা দেশের বিচার বিভাগ এটা আপোষযোগ্য করে নিল। তেমনিভাবে এনআই অ্যাক্টের মামলা করার ক্ষেত্রে আগে সেশন জাজ ছিল, একজন মাইলর্ড আমাদের বলে দিলেন যে না, এখন সেশন জাজ মিনস অ্যাডিশনাল সেশন জাজ অলসো। পরের দিন লক্ষ লক্ষ মামলা তড়িৎ বিচারের লক্ষ্যে ওই আমাদের যেটাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলছেন, অ্যাডিশনাল বা অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, সেখানে গেছে। ফলে এখানে কিছুটা জনস্বার্থই ইনশিওর হয়েছে। তেমনি জুডিশিয়ারিকে যদি পৃথক কর্ম পরিবেশ না দেওয়া হয়, জনগণের জন্য যদি জামিন বলেন, রায় বলেন, মৃত্যুদণ্ড বলেন, আর জমিজমার বা ফান্ডামেন্টাল রাইটের বিচার বলেন, এটা নিরপেক্ষভাবে কোনো প্রভাব ছাড়া, কোনো ইন্টারফেয়ার ছাড়া করতে হবে। কিন্তু 54 বছরে আমরা দেখেছি এটা নানান ক্ষেত্রে সম্ভব হয়নি। কারণটা কি আপনারা জানেন? এই বিষয়ে সবচেয়ে ভাবা উচিত পলিটিক্যাল অথরিটির, যারা রাজনীতি করে তাদের। কারণ তারা বলে আমরা জনগণের জন্য, কিন্তু জনগণের জন্য যদি আমি প্রশ্ন প্রথমেই শুরু করেছি যে 22 ধারাটা সংবিধানে কতদিন থেকে আছে? 54 বছর। তো জনগণের জন্যই যদি আপনারা করেন, তাহলে 176 বার ব্রিটিশ পিরিয়ডের পর থেকে নিয়ে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কোনোবারই আলোর মুখ দেখেনি। তো যাই হোক, আজকে আমি আবারও এই অ্যাডেন্টাইম গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাচ্ছি, এবং তাদের এই কাজের জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সবচেয়ে এখানে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন, বাংলাদেশের একটি অর্গান বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি যিনি, তার বলিষ্ঠ উদ্যোগ এবং ইচ্ছার কারণে, তার মোটিভেশনের কারণেই তিনি এটার পিছনে ছিলেন, এবং এটা সরকারকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন, যার কারণে আজকে এই আইনটা হয়েছে।